মাথার ব্যথা সন্ধ্যের দিকে বাড়ছে বা তার সাথে অ্যাসোসিয়েটেড বমি হচ্ছে পেশেন্টের। এই সিমটম গুলো কিন্তু আজকাল তরুণদের মধ্যেও কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাই। মাথার ব্যথা হচ্ছে, ওটাকে ওই পেন কিলার খেয়ে ইগনোর করে যাচ্ছে, তারপর যখন বাড়াবাড়ি হয়। ব্রেন টিউমার মানে ক্যান্সার, এই ধারণাটা কতটা ভুল? সিটি স্ক্যান একটা করে নেওয়া উচিত যদি ইন্ডিকেটেড হয়। মাথার সাইজটা অ্যাবনর্মালি বাড়ছে, অ্যাবনর্মাল গতিতে বাড়ছে, বা বাচ্চা ফিড করছে না প্রপারলি, বারবার বমি করছে, বা যাদের খিঁচুনি হয়, চোখের আলো যদি ভিশনটা হ্যাম্পার হয়, ওটাও কিন্তু ইভ্যালুয়েশন দরকার। মাথা ব্যথা আমাদের সকলের একটা অতি পরিচিত শব্দ, কিন্তু এই মাথা ব্যথার পেছনেও বহু সময় লুকিয়ে থাকতে পারে মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়া ভয়ঙ্কর কোনো রোগের সংকেত। আমরা জানি যে আমাদের আশেপাশে বহু মানুষ আজকাল ব্রেন টিউমারে আক্রান্ত হচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্রেন টিউমার ধরা পড়তে পড়তে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কেন? আজ এই বিষয়ে কথা বলবো। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ নিউরোসার্জন ডক্টর রূপন্ত কুমার দাস। ডক্টর দাস, আপনাকে দ্য ওয়ালে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই একটা একদম বেসিক কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে এই ব্রেন টিউমারটা অ্যাকচুয়ালি কি? এটার একটা ক্লিয়ার ইমেজ যদি আপনি আমাদের দর্শকদেরকে তুলে ধরেন। যেমন শরীরের বাকি অংশগুলোতে টিউমার হয়, বেসিক্যালি আনকন্ট্রোলড সেল গ্রোথ হলে ওটাকে টিউমার বলা হয়। এখন টিউমার দু প্রকারের থাকতে পারে, একটা হচ্ছে বিনাইন, যেটা কি নন ক্যান্সারাস, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট, যেটা কি ক্যান্সারাস, যেটা লোকালি টিস্যুগুলোকে ইনভেড করে বডির একটা পার্ট থেকে অন্য পার্টে স্প্রেড করতে পারে। তো ব্রেনের কনটেক্সটেও এটাই, যে ব্রেনে একটা গ্রুপ আছে টিউমার যেটা নন ক্যান্সারাস, আর একটা আছে যেগুলো ক্যান্সারাস। একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা রোগেরই কোনো না কোনো সিমটম থাকে। কেউ সেটাকে নিয়ে চিন্তা করেন, কেউ আবার সেটাকে ইগনোর করে চলে যান, সেটাকে নিজেদের শরীরের মধ্যেই গ্রো করতে আরো হেল্প করে। তো ব্রেন টিউমারের ক্ষেত্রে এরকম কোন কোন প্রাইমারি সিমটমস গুলো আছে যেগুলো সাধারণত লোকেরা ইগনোর করে যাচ্ছে? ব্রেন টিউমার প্রথম সিমটম আমি বলবো হেডেক, মাথার ব্যথা। যদি আমরা দেখি 90-95% মাথার ব্যথা কজ কিন্তু বেশ বিনাইন আর সিম্পল, ওয়ারিসাম নয়। কিন্তু যদি মাথার ব্যথার একটা ফিক্সড প্যাটার্ন থাকে, যেমন সন্ধ্যের দিকে বাড়ছে বা তার সাথে অ্যাসোসিয়েটেড বমি হচ্ছে পেশেন্টের, বা পেশেন্টের আর অন্য ঝিমিয়ে যাচ্ছে পেশেন্ট, এগুলো যদি থাকে মাথার ব্যথার সাথে, এগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ পয়েন্ট ওয়াইজ বলতে গেলে আপনি বলছেন যে মাথা ব্যথা, ঘন ঘন বমি ভাব বা এনার্জি না পাওয়া শরীরে, একদমই এটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম গুলো ছিল। কারণ আমরা সাধারণত এই সিমটম গুলো কিন্তু আজকাল তরুণদের মধ্যেও কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাই। তো তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, অনেকে কিন্তু এই ব্রেন টিউমারটা ধরা পড়তে দেরি হচ্ছে অনেকের ক্ষেত্রে। এটা কি সচেতনতার অভাব, নাকি চিকিৎসা ব্যবস্থায় কোনো গাফিলতি রয়েছে? না, অনেক সময় হয় কি, একজনের মাথার ব্যথা হচ্ছে, ওটাকে ওই পেন কিলার খেয়ে ইগনোর করে যাচ্ছে, তারপর যখন বাড়াবাড়ি হয়, পরীক্ষা করা হয়, আমরা দেখি যে ভিতরে একটা টিউমার আছে, যেটা কি আগে ডিটেক্ট হলে হয়তো ভালো আউটকাম হতো, কিন্তু খুব বেশি বেড়ে যাওয়ার পরে প্রবলেমস গুলো বাড়ে। আচ্ছা, অনেকে কিন্তু এরকমটা ভাবেন যে সব ব্রেন টিউমার হলেই ক্যান্সার, মানে ব্রেন টিউমার মানেই ক্যান্সার। এই ধারণাটা কতটা ভুল, এটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন? আমরা যদি ব্রেন টিউমার গুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে দিই, একটা হচ্ছে যেগুলো ব্রেনের ভিতরে তৈরি হয় বা ব্রেন সাবস্টেন্সের ভিতরে যেগুলো থাকে, ওগুলো বেশিরভাগ কিন্তু ক্যান্সারাস। এখন ক্যান্সারের গ্রেডটা ভেরি করতে পারে লো গ্রেড থেকে হাই গ্রেড, গ্রেড 4। আর ব্রেনের বাইরে যেগুলো টিউমার হয়, ব্রেনের বাইরে একটা মেমব্রেন থাকে, ওখান থেকে যেগুলো টিউমার অরিজিনেট করে, ওগুলো জেনারেলি নন ক্যান্সারাস বা বিনাইন। একদমই। তবে ব্রেন টিউমারের ক্ষেত্রে একটা ভয় বরাবরই কাজ করে, মানে ব্রেন টিউমার শুনলেই সবার মধ্যেই একটা ভয় কাজ করে। তার পাশাপাশি এটাও কিন্তু আমাদের সাধারণ মানুষদের মধ্যে ধারণা আছে যে ব্রেন টিউমার মানেই মৃত্যু। তো ব্রেন টিউমারের অনেকগুলো গ্রেড থাকে, অনেকগুলো টাইপস থাকে। যদি ফেভারেবল সাবটাইপ থাকে, ধরুন লো গ্রেড, গ্রেড 1 বা গ্রেড 2, বা কিছু কিছু টিউমার হিস্টোলজিক্যাল টাইপস থাকে, হ্যাঁ, ওগুলোতে আউটকাম গুলো খারাপ না। কিন্তু যেগুলো হাই গ্রেড টিউমার, গ্রেড 3 বা গ্রেড 4, ওগুলোতে ইনস্পাইট অফ ট্রিটমেন্ট কিন্তু যেটা সার্ভাইভাল বেনিফিট আমরা দিতে পারি, ওটা লিমিটেড। একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু এই এমআরআই করার ক্ষেত্রে বা সিটি স্ক্যান করার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে যান, বা আর্থিক সমস্যার কারণেও তারা করাতে চান না। এই বিষয়ে আপনি কি বলবেন?
দেখুন, মানে আজকাল সিটি স্ক্যান তো এত এক্সপেন্সিভ নয়, এমআরআই তাহলেও একটু খরচা হয়। তো সিটি স্ক্যান ইট ইজ বেসলাইন লেভেলে সিটি স্ক্যান একটা করে নেওয়া উচিত যদি ইন্ডিকেটেড হয়। সেকেন্ডলি, এখন তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোতেও সাবসিডাইজড রেটে এগুলো টেস্ট হচ্ছে, তাহলে না করা কারণ নেই। যদি পেশেন্টের নিজের একটা অ্যাপ্রিহেনশন থাকে, যদি আমরা স্ক্যান করি কিছু বেরোবে তারপর কি হবে, ওটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু ওই ভেবে তো লাভ নেই, যা আছে আছে ওটাকে তো আলটিমেটলি একদম। আইডেন্টিফাই করতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই যেমন একটা কমন টেস্ট থাকে, সেরকম ব্রেন টিউমারের ক্ষেত্রে এমআরআই হোক বা সিটি স্ক্যান হ্যাঁ, হোক, এগুলো কমন একদম টেস্ট যেটা বেসিক করাতেই হবে। টেস্ট হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই। একদম, মানে সেটা না করলে হয়তো ডাক্তাররাও বুঝতে পারবেন না যে বেসিক্যালি কি। ডায়াগনোসিসই হবে না। হ্যাঁ, একদম। তো আরেকটা বিষয় হচ্ছে শিশুদের মধ্যেও কিন্তু ব্রেন টিউমারটা দেখা যায়। তো শিশুরা তো আর সব বিষয় মুখ ফুটে বলতে পারেন না, সেক্ষেত্রে সেটা মা বাবাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তারা কি করে বুঝবেন। তো সেই ক্ষেত্রে কোন কোন সিমটম গুলো শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা মা বাবাদের বোঝা উচিত? একদম ছোট শিশু যারা, মা বাবাকে একটু ভিজিলেন্ট থাকতে হবে। রেগুলার পিডিয়াট্রিশিয়ানের কাছে যেগুলো চেক আপ হয়, ওখানে যদি ওরা নোটিস করে যে মাথার সাইজটা অ্যাবনর্মালি বাড়ছে, অ্যাবনর্মাল গতিতে বাড়ছে, বা বাচ্চা ফিড করছে না প্রপারলি, বারবার বমি করছে, এত প্লেফুল নয়, ঝিমানো ভাব একটা চলে হ্যাঁ। এসছে, তো এগুলো ওয়ার্নিং সাইনস। এগুলো থাকলে এগুলোকে ইভ্যালুয়েট করা দরকার। আর যারা একটু বড় শিশু থাকে, যারা বলতে পারে, ওরা যদি বারবার বলতে থাকে মাথা ব্যথা হচ্ছে, সিম্পল অ্যানালজেসিক দিয়ে মাথার ব্যথা কমছে না, বা যাদের খিঁচুনি হয়, হুম। বা কোনো শরীরের কোনো অঙ্গের উইকনেস যদি চলে আসে, তো এগুলো গুরুত্ব দেওয়ার মতন। আর একটা বলবো যে চোখের আলো যদি ভিশনটা হ্যাম্পার হয়, ওটাও কিন্তু ইভ্যালুয়েশন দরকার। মানে ওটাও কোথাও না ব্রেনের দিক কোথাও, দিয়ে হতে হ্যাঁ, পারে। ব্রেনের দিক থেকে হতে পারে, একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে যে কোনো অপারেশন হোক, তারপরে কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষদের মধ্যে চলে আসে যে তারা এই অপারেশনের পরে স্বাভাবিক জীবন কি আবার লিড করতে পারবেন? তো ব্রেন টিউমারের ক্ষেত্রে এটা কিরকম? একটু আগে যেমন বললাম, যেগুলো লো গ্রেড টিউমার হুম। বা যেগুলো নন ক্যান্সারাস বিনাইন টিউমার, হুম, ওগুলোতে হুম, কিন্তু আউটকাম খারাপ না, যদি ঠিকঠাক সার্জারি হয়ে যায় হুম, পেশেন্ট গুলোর নর্মাল লাইফ লিড করতে পারে। হুম, কিন্তু যেগুলো ক্যান্সারাস টিউমার, ধরুন গ্রেড 3 বা গ্রেড 4 টিউমার, হুম। ওগুলো টিউমার্সে সার্ভাইভাল লিমিটেড, এক নম্বর। সেকেন্ডলি, ওদেরকে পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি থেরাপি ইত্যাদি নিতে হয়, হুম। যেটার জন্য একটু হ্যাম্পার হয় নর্মাল লাইফ। তবে আরেকটা কিন্তু আমাদের দর্শকদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ব্রেন টিউমার হোক বা অন্য কোনো রোগ হোক, সেটা ফিরে আসার একটা ঝুঁকি থাকে। তো ব্রেন টিউমারের ক্ষেত্রে এই রিস্কটা কতটা? যেগুলো হাই গ্রেড ব্রেন টিউমার, ওটাতে ফিরে আসার রিস্ক থাকে, আর প্রায় ফিরে আসে ইনস্পাইট অফ ট্রিটমেন্ট। তো এর জন্য কি এমন কোনো রেগুলার হ্যাবিটস আছে যেগুলো করলে মানে যতটা হওয়ার সেটার থেকে একটুখানি প্রতিরোধ করা যায়? না, এখনো পর্যন্ত মানে কোনো ক্লিয়ার কাট রিস্ক ফ্যাক্টর সেরকম আইডেন্টিফাইড হয়নি যে আপনি এই করলে বা এই না করলে আপনি বেঁচে থাকতে পারবেন ওটা থেকে। ওটা যদি হওয়ার আছে, ওটা লাক আর কি। একদমই। তবে আরেকটা বিষয়, আমি সম্ভবত এটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে কোনো রোগ হলে সে অ্যাকচুয়ালি কোন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। তো এই ব্রেন টিউমারের ক্ষেত্রে বা কি ধরনের সিমটমস দেখলে তারা নিউরোলজিস্ট নয় বরং ডাইরেক্ট নিউরো সার্জনের সঙ্গে কনসাল্ট এবং করবেন? ব্রেন টিউমারের সিমটম গুলো দুটো কারণে আসে। একটা হচ্ছে টিউমারের সাইজ, যেটা কি ব্রেনের ভিতরে একটা মাস এফেক্ট বা প্রেশার একটা ক্রিয়েট করে, হুম, যেটার জন্য হেডেক হয়। আর হুম, ব্রেন টিউমারের হেডেক গুলোর একটা প্যাটার্ন থাকে, একটা পিরিয়ডিসিটি থাকে। হুম, যেমন বিকেলের দিকে বেশি হবে, বমি হুম, ভাবটা বেশি হবে, একদম ভোরের দিকে বাড়বে। হুম। হ্যাঁ, এইগুলো যদি থাকে, তাহলে একবার কনসালটেশন নিয়ে নেওয়াটা উচিত। সেকেন্ডলি, ব্রেন টিউমারের লোকেশনের উপরে নির্ভর করে সিমটমস হতে পারে। হুম। যেমন একদিকের হাত পায়ের কমজোরি, আচ্ছা। বা যে হায়ার মেন্টাল ফাংশন, যেমন জিনিস মনে রাখা, হুম, বা বিহেভিয়ার, পার্সোনালিটি, বা যেগুলো হায়ার স্কিলস, যেমন অ্যানালিটিক্যাল স্কিলস বা ম্যাথমেটিক্যাল স্কিলস, হুম, এগুলো যদি দেখে যে ডিটেরিওরেট করছে, হুম। তাহলে দেখিয়ে নেওয়াটা উচিত। মানে মস্তিষ্ক সংক্রান্ত যে কোনো কাজে যখনই আমরা সেটাতে কোনো রকম সমস্যা দেখছি, তাহলে সেটা নিয়ে একটুখানি উদ্বেগ প্রকাশ করা হ্যাঁ, উচিত। বেশ। তো আমাদের আজকের এই আলোচনার পর আপনি এ বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনার যদি কোনো সন্দেহজনক সিমটম থাকে, ওটাকে ইগনোর করে বসে থাকবেন না। নিজে নিজে পেইন কিলার খেয়ে জিনিসকে চেপে রাখবেন না। একটা কনসালটেশন করতে কোনো ক্ষতি নেই, একবার অবশ্য দেখিয়ে নেবেন।
একদমই, অর্থাৎ আজকের আলোচনা থেকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ব্রেন টিউমার মানেই কিন্তু জীবনে অন্ধকার ঘনিয়ে আসা নয়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে তা পরবর্তীতে আশার আলো নিয়ে আসতে পারে। আর আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর রূপন্ত কুমার দাস। ডক্টর দাসকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে এতটা খোলাখুলি কথা বলার জন্য এবং দ্য ওয়ালকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য শারীরিক সমস্যা থাকে সেটা আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেই বিষয়েও কথা হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ। নমস্কার। নমস্কার।